আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরেকটি ভার্চুয়াল ক্লাস। আমরা ক্লাস করছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে। মুক্তিযুদ্ধের ইতিহাসের ঘটনা প্রবাহে আমরা এরই মধ্যেই ৬-৭ টি ক্লাস করে ফেলেছি। আজকে আমরা যে ক্লাসটা করছি সেটা হচ্ছে ১৯৭১ সালের গণহত্যার প্রেক্ষাপট। গণহত্যার প্রেক্ষাপটে আমরা যে আলোচনাটা করছি সেটা হচ্ছে যে সেই সময়ে অর্থাৎ আ ১৯৭১ সালের ২৫ মার্চের পরে সংবাদপত্রের উপর কিভাবে আক্রমণ হয়েছিল, সংবাদপত্র কিভাবে আ আক্রান্ত হয়েছিল, সংবাদপত্র কিভাবে পাকিস্তানি সেনাবাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল, সাংবাদিকরা কিভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন, সাংবাদিকরা কিভাবে প্রাণ বিসর্জন দিয়েছিলেন, শহীদ হয়েছিলেন, সেই ঘটনা প্রবাহ আমরা পড়ছি। আমি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। অ্যাসাইনমেন্ট হয়তো আপনারা অনেকেই করেছেন, অনেকেই পড়েছেন। আবার সীমাবদ্ধতা আছে কারণ করোনা পরিস্থিতিতে আপনারা বাড়িতে আছেন। আপনাদের কাছে সকল রিসোর্স হয়তো নেই। অনেকেই হয়তো করেছেন, অনেকেই হয়তো করেননি। তো যাই হোক সেটা নিয়েও আমি আলোচনা করব। আপনারা কি কাজ করেছেন সেটাও আমি শুনবো। তার আগে আমি আপনাদেরকে এই যে ঘটনা প্রবাহটা পড়াতে চাই সেটা হচ্ছে সংবাদপত্রের উপর আক্রমণ, সংবাদপত্রে আক্রান্ত হওয়ার ঘটনা প্রবাহ, সাংবাদিক আ হত্যাকাণ্ডের ঘটনা প্রবাহ সেটি আমি একটু এগিয়ে নিতে চাই। এই এগিয়ে নেওয়ার প্রেক্ষাপটে আপনাদেরকে দুটো রেফারেন্স বই পড়তে বলব, হ্যাঁ? আমি গতকাল আপনাদের অনলাইনে যে প্ল্যাটফর্মটি আছে, আপনাদের Facebook এর পেজ আছে, সেই পেজে আমি আপনাদের একটা বইয়ের রেফারেন্স দিয়েছি। আমি বইটা একটু আপনাদেরকে দেখাই। এই বইটার নাম হচ্ছে এই বইটার নাম হচ্ছে এই বইটার নাম হচ্ছে বাংলাদেশের সংবাদপত্র। এই বইটার নাম হচ্ছে বাংলাদেশের সংবাদপত্র। বইটি লিখেছেন সুব্রত শঙ্কর ধর। বাংলাদেশে সাংবাদিকতার ইতিহাস নিয়ে যতগুলো ভালো বই আছে, ভালো ঘটনা প্রবাহ আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে সুব্রত শঙ্কর ধর স্যারের এই বইটি। তো এই বইটি আমি গতকাল আপনাদেরকে অনলাইনে লিখে দিয়েছি। আপনাদের প্ল্যাটফর্মে আমি আপনাদেরকে তথ্য দিয়েছি। ঠিক আছে? সেই তথ্যের মধ্যে এটার পেজ নাম্বারও দিয়ে দেয়া আছে। হ্যাঁ? এটা যদি বইটা আপনি কোথাও যদি না পান, আমার কাছ থেকে নিয়ে ফটোকপি করতে হবে। ঠিক আছে? আমি এটা আপনাকে ফটোকপি করে দিব, কোনো সমস্যা নাই। এটা ছোট্ট কিন্তু খুব মৌলিক আলোচনা। খুব চমৎকার আলোচনা, হ্যাঁ? এটা হচ্ছে নাম্বার 1 রেফারেন্স আপনাদের জন্য। এটা একটু মনে রাখতে হবে। আর আরেকটি রেফারেন্স আপনাদেরকে পড়তে হবে। আমি একটু এটাও বলে রাখি। এটা লিখা হয়নি আপনাদের ওখানে, তারপরেও জানিয়ে রাখি। এই বইটার নাম হচ্ছে 'বাংলা ও বাঙালির ইতিহাস'। বইটির নাম 'বাংলা ও বাঙালির ইতিহাস'। এই বইটির প্রকাশনা সংস্থা হচ্ছে বাংলা একাডেমি। এটা হচ্ছে ৪র্থ খণ্ড ২য় পর্ব। ৪র্থ খণ্ডর ২য় পর্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সংবাদপত্রের যে সকল ঘটনা প্রবাহ সেটি অত্যন্ত চমৎকারভাবে এই বইটিতে লিপিবদ্ধ আছে। এই বইটিতে আলোচনা আছে সেটা হচ্ছে ৪২৮ পৃষ্ঠাতে ৪২৮ পৃষ্ঠা, যেখানে খুবই চমৎকারভাবে, হ্যাঁ? খুবই চমৎকারভাবে একটা চ্যাপ্টার এখানে বর্ণনা করা আছে। এটাও বাংলা, হ্যাঁ? সেখানে বলা হচ্ছে মুক্তিযুদ্ধে বাংলাদেশের সংবাদপত্র ও সাংবাদিকদের ভূমিকা, মোনায়েম সরকার। পেজ নাম্বার পেজ নাম্বারটা আমি আপনাকে বলে দিই। পেজ নাম্বারটা ৪২৮ থেকে শুরু করে এটা একটু বড় এবং মৌলিক আলোচনা। কারণ এর মধ্যে সবকিছু আছে। সবকিছু আছে বলে ১৯৭১ সালে সংবাদপত্র নিয়ে আলোচনা করতে গেলে তো কয়েকটা বিষয় সামনে আসে। সেই বিষয়গুলোর সব আলোচনা এই বইটির মধ্যে আছে। ৪৩৮ থেকে শুরু করে ৪৬০ পর্যন্ত মনে হয় এটার পৃষ্ঠা আছে। আচ্ছা, এটার মধ্যে কি আছে আমি আপাতত আপনাকে বলে রাখি। যে সংবাদপত্রের কথা কয়েকটি ভাবে আলোচনা করতে হবে। একটা হচ্ছে যে অবরুদ্ধ বাংলাদেশের সংবাদপত্র অর্থাৎ দৈনিক ইত্তেফাক, তারপরে হচ্ছে পাকিস্তান অবজারভার, তারপরে আজাদ, হ্যাঁ? তারপরে হচ্ছে আপনার পূর্বদেশ, তারপরে দৈনিক পাকিস্তান, হ্যাঁ? এই সংবাদপত্রগুলো অবরুদ্ধ বাংলাদেশের সংবাদপত্র, তার একটা চরিত্র আছে। আবার মুক্তাঞ্চল থেকে প্রকাশিত সংবাদপত্রের একটা চরিত্র আছে। আবার আ মুজিবনগর সরকার কলকাতা থেকে প্রকাশিত একটা সংবাদপত্রের একটা ভূমিকা বা একটা মূল্যায়ন আছে। আর কি আছে? আর আছে হচ্ছে বৈশ্বিক গণমাধ্যম, বিদেশি গণমাধ্যম। সাইমন জন রিং আমার গুরু, তার সাথে আমার দেখা হয়েছিল। আমি কাজ করেছি তার সাথে। সাইমনের কথা আমি আপনাদেরকে একদিন গল্প আকারে বলব। তো ঠিক আছে, এই ঘটনা প্রবাহগুলো আপনাদেরকে পড়তে হবে। এখন আপনি আসেন যে আমরা যে আলোচনাটা শুরু করছি, এই আলোচনাটা শুরুর আ সংবাদপত্র কিভাবে আক্রান্ত হলো, সংবাদপত্র কেন আক্রান্ত হলো, কারা শহীদ হলেন, সেই ঘটনার প্রবাহটা আপনাদেরকে একটু জানিয়ে দেয়া। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যে সকল সাংবাদিক শহীদ হয়েছেন, সেই ঘটনা প্রবাহ নিয়ে আরেকটি চমৎকার বই পাওয়া যায়। এটা পিআইবির প্রকাশনা, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ, পিআইবি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদ সাংবাদিকবৃন্দ। আমি আপনাদেরকে শুরুতেই অর্থাৎ এই আলোচনার শুরুতেই আমি একটু যারা ১৯৭১ সালে যে সকল মহান সাংবাদিক, যে সকল কলম যোদ্ধাকে আমরা হারিয়েছি, তাদের নামগুলো আমি একটু আপনাদেরকে শোনাতে চাই। তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য, তাদের প্রতি
আমাদের কৃতজ্ঞতা প্রকাশের জন্য। তারপরে আমি আলোচনার মধ্যতে চলে আসছি যাই আরকি, হ্যাঁ? তো ১৯৭১ সালে যে সকল সাংবাদিক প্রাণ দিয়েছেন, প্রাণ বিসর্জন দিয়েছেন, আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে অবনত মস্তকে আমি সেই শ্রদ্ধেয় সাংবাদিকদের নামগুলো আমি একটু আপনাদের সামনে উচ্চারণ করছি। তাদেরকে আমি স্মরণ করছি। তাদের পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। কারা শহীদ হয়েছেন ১৯৭১ সালে সে সকল সাংবাদিকবৃন্দ আমি একটু নাম বলছি। ১ নম্বরেই আছেন সিরাজউদ্দিন হোসেন, শহীদুল্লাহ কায়সার, খন্দকার আবু তালেব, নিজামুদ্দিন আহমদ, এস এ মান্নান, তার একটা ডাকনাম আছে লাডু ভাই, আ.ন.ম. গোলাম মোস্তফা, সৈয়দ নাজমুল হক, এ কে এম শহীদুল্লাহ, যিনি শহীদ সাবের নামে বেশি পরিচিত ছিলেন, আবুল বাশার, শিবসাধন চক্রবর্তী, চিশতি শাহ হেলালুর রহমান, মোহাম্মদ আখতার, সেলিনা পারভীন। আপনারা হয়তো সেলিনা পারভীন এবং সিরাজউদ্দিন হোসেন এবং শহীদুল্লাহ কায়সারের নামই বেশি শুনে থাকেন। কিন্তু আরো অনেক সাংবাদিক প্রাণ দিয়েছেন। তাদের নাম আমরা এখানে উল্লেখ করলাম। হয়তো আরো হতে পারে যে অনেকেই সাংবাদিকতার পেশার সাথে যুক্ত ছিলেন, যারা হয়তো জেলা পর্যায়ে কাজ করেছেন, তারাও হয়তো প্রাণ বিসর্জন দিয়েছেন ১৯৭১ সালে। এই তালিকা থেকেও কারো কয়েকজনের নাম হয়তো বাদ পড়ে থাকতে পারে। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। একই সাথে শ্রদ্ধা জ্ঞাপন করি ১৯৭১ সালে যারা শহীদ হয়েছেন বীর শহীদদের প্রতি এবং যে সকল মা-বোন আ তাদের সম্ভ্রম হারিয়েছেন তাদের প্রতিও আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। তো এই হচ্ছে ঘটনা প্রবাহ, এই সেই মহান সাংবাদিকবৃন্দ তাদের নাম। আপনারা আপনারা আ আ আনিসুল হকের 'মা' বইটি কয়জন পড়েছেন? হাত তোলেন। হাত তোলেন অথবা আওয়াজ করেন। হাত তোলেন অথবা আওয়াজ করেন। আনিসুল হকের 'মা' বইটা কয়জন পড়েছেন? কেউ পড়েননি? স্যার আমি পড়েছি। আপনি পড়েছেন? যখন ওই যে আজাদদেরকে ধরে নিয়ে যায়, ওই বাড়িতে একজন সাংবাদিক ছিলেন, হ্যাঁ? স্যার স্যার আমি পড়েছি। আমি একটু পড়েছিলাম আমি স্যার অনেক আগে। পড়েছি। সেই সাংবাদিকের নাম কি? ওই নামটা আমি এখানে বলেছি। জি স্যার, জি স্যার, জি আজাদকে স্যার, জেলখানায় হচ্ছে ওর মার সাথে দেখা করতে যায়। হ্যাঁ, সাংবাদিকের নাম আজাদকে যখন ধরে নিয়ে যায় বসার 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 না বাবা বাসার, হ্যাঁ। আবুল বাসার তিনি চাকরি করতেন মর্নিং নিউজে, তাই না? হ্যাঁ হ্যাঁ বাসার বাসারই তো। বাসার গুড, গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। জি থ্যাংক স্যার। ইউ সো মাচ। কয়েকজন হলো পড়েছেন। আমি ধন্যবাদ। আপনি এটা চকলেট প্রাপ্ত। চকলেট আবার কিভাবে দিব? এর মধ্যে দেওয়ার সুযোগ আছে কিনা আমার জানা নেই। হ্যাঁ, আপনি পরে এসে আমাকে স্যার আমি নামটা বলেছিলাম, আমাকে একটা চকলেট দেবেন না। হ্যাঁ, ঠিক আছে? ইউ উইল গেট দ্য চকলেট। হ্যাঁ। আমার নাকটা ঝামেলা করছে। তো ঠিক আছে। এখন আমরা আলোচনায় চলে আসি। হ্যাঁ? এখন আমরা আলোচনায় চলে আসি। আপনারা সংবাদপত্রের ক্ষেত্রে শুধু বলে রাখি, সংবাদপত্র শুধু যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সহযোগিতাই করেছে তা নয়, সংবাদপত্রের বিরোধিতাও করেছে। আবুল বাশারের যে পত্রিকা যে মর্নিং নিউজে তিনি চাকরি করতেন, সেই মর্নিং নিউজের ভূমিকা 1971 এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিষয় ছিল ন্যক্কারজনক। অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ভূমিকা পালন করেছে এই মর্নিং নিউজ, হ্যাঁ? আরেকটি পত্রিকা ব্যাপকভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। সেই পত্রিকার নাম হচ্ছে দৈনিক সংগ্রাম। সেই সংগ্রামের ঘটনা প্রবাহ এখানে আছে। এই বই থেকে আমি আপনাদেরকে আলাপ করে দিব। এই বই থেকে আলোচনা হবে। তখন হয়তো আপনারা আরো বিস্তারিতভাবে জানতে পারবেন। একই সাথে অবরুদ্ধ বাংলাদেশে যে সকল সংবাদপত্র ছিল, যেমন ইত্তেফাক প্রকাশিত হয়েছে, হ্যাঁ? ইত্তেফাক পুড়িয়ে দেওয়া হয় ২৫ মার্চ কাল রাতেই, ২৬ মার্চ সকালবেলা মূলত আরকি। তারপরে ইত্তেফাক মূলত আপনার আ আবার প্রকাশিত হয়। মার্চ থেকে এপ্রিল মনে হচ্ছে মে মাসে মনে হয় আবার প্রকাশিত হয়। পুরো ৯ মাসই আবার প্রকাশিত হতে থাকে। তখন যে অবরুদ্ধ পত্রিকা ছিল সেই সকল পত্রিকার ভূমিকা ছিল আসলে পাকিস্তানের পক্ষেই। হুম? কারণ তারা আসলে ওই অবস্থাতে এটা প্রকাশ করার কোন সুযোগ ছিল না। ওকে, তাহলে আমরা এখন একেবারে বেসিক আলোচনায় আসি। আমি আপনাদেরকে একটা ইংরেজি কপি দিব। সেই কপিটা হচ্ছে পিপল পত্রিকার সম্পাদক মারা গেছেন তিনি। তার নাম হচ্ছে আবিদুর রহমান। আবিদুর রহমানের একটা স্টেটমেন্ট আছে, একটা লিখা আছে। তার পত্রিকা পিপল পত্রিকা কিভাবে আক্রান্ত হয়েছিল তার, হ্যাঁ? পিপল পত্রিকার কথা আমি এইজন্যই বলছি 1971 এ যে সকল পত্রিকা সরাসরি বাংলাদেশের স্বায়ত্তশাসনের আন্দোলনকে সমর্থন করেছে এবং এবং খুবই ইতিবাচক কিছু ক্ষেত্রে বৈপ্লবিক ভূমিকা পালন করেছে, সেই সকল পত্রিকার সামনের কাতারে ছিল হচ্ছে আবিদুর রহমানের দ্য পিপল। এই পিপল পত্রিকার ম্যানেজিং এডিটর ছিলেন শেখ ফজলুল হক মনি, বঙ্গবন্ধুর ভাগ্নে আপনি জানেন। অর্থাৎ এই পত্রিকাটা বঙ্গবন্ধু পরিবারের সাথে সংশ্লিষ্ট ছিল শেখ মনির মাধ্যমে এবং এই পত্রিকার ভূমিকা ছিল অসাধারণ।
অনন্য সাধারণ, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, হ্যাঁ, যে কি রকম ভূমিকা ছিল। আপনি যদি কখনো পিপল পত্রিকার সব কপি দেখতে চান, আমার কাছে আছে। আমি একটা মৌলিক গবেষণা করেছি পিআইবির জন্য। সেই গবেষণার পত্রের মধ্যে ওগুলো আমি আলোচনা করেছি। তো ১ম কথাই হচ্ছে যে কেন পিপল পত্রিকায় আক্রান্ত হয়েছিল তার মূল কথা হচ্ছে পিপল পত্রিকা 1971 এর ১ মার্চের পর থেকে, আগে থেকে অর্থাৎ বঙ্গবন্ধু যখন নির্বাচনে জিতলেন, যখন নির্বাচন জিতলেন ১৯৭০ সালে নির্বাচনের ফলাফল হয়ে গেল, তখন থেকেই এই পূর্ব পাকিস্তান বা আমাদের এই বাংলাদেশ, আমাদের এই স্বপ্নের বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন বিভিন্ন ধরনের স্বায়ত্তশাসিত সরকারি প্রতিষ্ঠান কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ বাঙালি জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ হয়েই কিন্তু তাদের দায়িত্ব পালন করছিল। এবং এই দায়িত্ব পালনটা ছিল বাঙালির স্বায়ত্তশাসনের পক্ষে, বাঙালির ক্ষমতায়নের পক্ষে। কারণ বাঙালি এর আগে কখনোই সেভাবে ক্ষমতায় আসতে পারেনি। ১৯৫৪ সালে একবার যুক্তফ্রন্টের নির্বাচনের মাধ্যমে ক্ষমতার স্বাদ গ্রহণ করার সুযোগ ছিল, কিন্তু কিছুদিন পরেই ৯২ ক ধারা জারি করে সেটা ভেঙে দেওয়া হয়। তারপরে আবার সোহরাওয়ার্দী যখন প্রধানমন্ত্রী হন 1956 এ, তখন আবার একটা কেন্দ্রীয় সরকারের সাথে আমাদের একটা এই পূর্ব পাকিস্তানে একটা আওয়ামী লীগের সরকার ছিল, হ্যাঁ? তখন তার প্রধান ছিলেন হচ্ছেন, মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে আতাউর রহমান খান। বঙ্গবন্ধু সেই মন্ত্রিসভার সদস্য ছিলেন। সেই মন্ত্রিসভার সদস্য হয়ে বঙ্গবন্ধু আ আ চীন ভ্রমণে গিয়েছিলেন। তার দারুণ একটা বই লিখেছেন, 'আমার দেখা নয়া চীন'। অসাধারণ একটা বই, যদি আপনারা কখনো পড়ে থাকেন, হ্যাঁ? এর মতো ভালো বই আমি সাম্প্রতিক সময়ে পড়িনি। কি দুর্দান্ত সে বইটি। যদি কখনো সুযোগ হয় একটু পড়বেন। ওকে। তাহলে কি দাঁড়ালো? তাহলে আমি একটু আবিদুর রহমানের কথায় আসি। তাহলে যখন অসহযোগ আন্দোলন চলছে, তখন সব পত্রিকা বাধ্য হয় বাঙালির স্বায়ত্তশাসনের আন্দোলন, বাঙালির অধিকারের আন্দোলন, সেই অধিকারের আন্দোলনকে সমর্থন করতে। আপনি খেয়াল করে দেখেন, তখন কিন্তু পাকিস্তানি ভাবাপন্ন, মুসলিম লীগ রাজনীতি করা, পাকিস্তানের মন্ত্রিসভায় অংশ নেয়া এমন অনেক ব্যক্তির সংবাদপত্র ছিল। যেমন পাকিস্তান অবজারভার এবং পূর্বদেশ। এই দুটো পত্রিকার মালিক ছিলেন হচ্ছে হামিদুল হক চৌধুরী। হামিদুল হক চৌধুরী মুসলিম লীগ করতেন এবং কেন্দ্রীয় পাকিস্তানে তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তার পত্রিকাতেও কিন্তু বঙ্গবন্ধুর স্বায়ত্তশাসনের আন্দোলনের কথা থাকতো। এই যে বইটি আপনাদের আমি দেখালাম 'সংগ্রাম', এই 'সংগ্রাম' পত্রিকাতেও 1971 এ ২৫ মার্চের ক্র্যাকডাউনের আগে 'সংগ্রাম' পত্রিকাতেও বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা হস্তান্তর এবং বাঙালির হাতে ক্ষমতা দেয়া হোক, এমন প্রেক্ষাপটেও সংবাদ প্রকাশিত হয়েছে। এই সংবাদ আ এই এই আ 'সংগ্রাম' পত্রিকাতেও। অর্থাৎ অর্থাৎ এই যে অসহযোগ আন্দোলনের সময় সকল পত্রিকা, সকল প্রতিষ্ঠান বাঙালির স্বায়ত্তশাসনের আন্দোলন তথা বঙ্গবন্ধুর আন্দোলনকে সমর্থন জানিয়ে গেছে। এখন যখন ২৫ মাসের ক্র্যাকডাউন হয়ে গেল, তখন পাকিস্তানি সেনাবাহিনী সব ধরনের আন্তর্জাতিক রীতি, নীতি, নীতিমালা, মানবাধিকারের মানদণ্ড সবকিছুকে উপেক্ষা করে তারা ১ম এই জ্বালিয়ে দিয়েছে পিপল অফিস। আপনি যদি ইউটিউবে যান ২৫ মার্চের কাল রাতে বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে যে ছবি আপনি পাবেন। ২ টা জায়গায় আগুন লাগার ছবি আপনি পাবেন। একটা হচ্ছে রাজারবাগ পুলিশ লাইনসের ব্যারাকে আগুন জ্বলছে তার ছবি। আরেকটা হচ্ছে একটা পত্রিকা অফিস পুড়ছে তার আগুনের ছবি। সে পত্রিকা অফিসের আগুনটা ছিল হচ্ছে এই পিপল পত্রিকার। যে পত্রিকার অবস্থান ছিল বর্তমান ইন্টারকন্টিনেন্টাল, সাবেক সেরাটন, আরো সাবেক রূপসী বাংলা হোটেলের জাস্ট উল্টা পাশে। বিদেশি সাংবাদিকরা অবস্থান করছিলেন ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। তারা ছাদে যেয়ে এই পিপল পত্রিকা পড়ার ওইদিকে হচ্ছে রাজারবাগ পুলিশ লাইনসের ব্যারাক পোড়ার ছবি তারা ধারণ করেছিলেন। আপনার যদি দেখতে ইচ্ছে করে, একটা ডকুমেন্টারি আমি আপনাদেরকে দেখাতে পারি। সেই ডকুমেন্টারির নাম হচ্ছে 'বার্থ অফ এ ফ্ল্যাগ'। একজন ফরাসি ভিডিও সাংবাদিক যে ভিডিও ধারণ করেছিলেন তার উপর ভিত্তি করে করা। আমি এই ছবিটাও আপনাদেরকে দেখাতে পারবো। আমার YouTube চ্যানেলে প্যাকেজ আকারে এই আগুনের ছবিগুলো আছে আরকি। হ্যাঁ? আমি আপনাদেরকে দেখাতে পারবো। আমি এই লিংকটা শেয়ার করলে আপনারা দেখবেন। তো এই যে জায়গাগুলো পুড়েছে তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে পিপল পত্রিকার অফিস। পিপল পত্রিকা অফিস যখন পুড়িয়ে দেওয়া হয়, তখন আবিদুর রহমান, তখন তিনি অফিসে ছিলেন না। তিনি বাসায় ছিলেন। তিনি অফিসে ওই সময় নরমালি থাকতেন। কিন্তু সেদিন কোন একটা অজ্ঞাত কারণে তিনি বাসায় ছিলেন। অথবা কোন একটা দৈব দুর্বিপাকের ঘটনা প্রবাহে তিনি বাসায় ছিলেন। তার অফিস আক্রান্ত হয়। তার অফিসে ৬ জন কর্মী, সংবাদকর্মী নয়, অফিসিয়াল স্টাফ, তারা হত্যাকাণ্ডের শিকার হন। তারা পুড়িয়ে মারা যান। কারণ তার অফিসে কামানের গোলা ছোড়া হয়, তারপরে আগুন লাগিয়ে দেওয়া হয়। গোলাতেই আগুন ধরে যায়। তারপরে আরো আগুন লাগার জন্য গ্যাসোলিন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ৬ জন মারা যান। এই পত্রিকায় কাজ করতেন কবি নির্মলেন্দু গুণ। নির্মলেন্দু গুণের যে বইটি, সে বইটির মধ্যে এই ঘটনা প্রবাহের অত্যন্ত চমৎকার বর্ণনা আছে। আমি আবিদুর রহমানের সেই লেখাটাও আপনাদেরকে শেয়ার করব। আপনারা সেই লেখাটা একটু পড়বেন।
ওকে, তাহলে প্রথম আক্রান্ত হলো কে? প্রথম আক্রান্ত হলো পিপল। তারপর আপনারা জানেন যে ইত্তেফাক পত্রিকা জন্মগতভাবেই আওয়ামী লীগের মুখপত্র ছিল। ইত্তেফাক পত্রিকার অবস্থানই ছিল বাঙালি জাতীয়তাবাদের পক্ষে। তোফাজ্জল হোসেন মানিক মিয়া কিছু, কিছু সময় আওয়ামী লীগের যে সকল এজেন্ডা, আওয়ামী লীগের যে সকল বিষয়কে সামনে নিয়ে আসার প্রক্রিয়া, কিছু, কিছু ক্ষেত্রে তিনি কিছু, কিছু ক্ষেত্রে তিনি একটু আ দেরি করলেও, ডিলে করলেও পরে তিনি আওয়ামী লীগের সকল ঘটনা প্রবাহকেই রিপ্রেজেন্ট করেছেন তার পত্রিকার মাধ্যমে। তার মধ্যে অন্যতম ছিল ৬ দফা। বঙ্গবন্ধু যখন ৬ দফা দেন তখন বঙ্গবন্ধুকে সবাই বিচ্ছিন্নতাবাদী বলেছে। বামপন্থীরা বলেছে সিআই এর দালাল। তারা বলেছে সিআই প্রণীত দলিল। বঙ্গবন্ধু যখন এই ৬ দফা দিয়েছেন, আওয়ামী লীগের মধ্যেকার বড় অংশ বলেছে যে এইটা বিচ্ছিন্নতাবাদ, এটা করলে হবে না, এটা করলে দেশ ধ্বংস হয়ে যাবে, এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। কিন্তু বঙ্গবন্ধু ৬ দফা নিয়ে এগিয়ে গেছেন এবং প্রথম দিকে তোফাজ্জল হোসেন মানিক মিয়া ৬ দফাকে সমর্থন করেননি। কিন্তু পরে তিনি আবার সমর্থন করেছেন। পরে সমর্থন করেছেন, কলাম লিখেছেন, আবার জেলখানায় গেছেন। ঠিক আছে? এই ঘটনা প্রবাহ আছে। তো যাই হোক, তার মানে ইত্তেফাক ছিল একটা বড় লক্ষ্যবস্তু। আমি ব্যক্তিগতভাবে ইত্তেফাকে ওই দিন যিনি অফিসে ছিলেন তার নাম হচ্ছে সাংবাদিক আহ, সাংবাদিক সাংবাদিক আহ, সাংবাদিক সাংবাদিক তোয়াব খান তো ছিলেন, তোয়াব খান ছিলেন দৈনিক পাকিস্তানে। সাংবাদিক আবেদ খান আমি একটা বড় ইন্টারভিউ করেছি 1971 ইত্তেফাকে কি ঘটেছিল সেটা নিয়ে আর কি। হ্যাঁ, এটা কোন এক সময় বই আকারে প্রকাশিত হবে, আমি প্রসেস করছি। এই বইগুলো কবে বের করবো আল্লাহ জানে, তার আগে মারা যাবো কিনা। হ্যাঁ, এটা বড় একটা ইন্টারভিউ করেছি আমি। হ্যাঁ, আবেদ ভাই কি দেখেছেন, কিভাবে আক্রান্ত হলো তার সংবাদপত্র। হ্যাঁ, ওই দিন ইত্তেফাকেও তাদের একজন সংবাদপত্র বাহক, অর্থাৎ আমি যদি বলি হকার, সকালবেলা পত্রিকাটিতে আসছিল, সেই গুলিতে মারা যায়। তারপর ইত্তেফাকে আগুন লাগিয়ে দেওয়া হয়, ইত্তেফাকে গুলি করা হয়। প্রথম দফা গুলি, সেকেন্ড দফা এসে ট্যাঙ্কের গোলা ছুড়ে আগুন। বুঝতে পেরেছেন? যখন গুলি করা হয় তারা তখন সবাই নিচে ছিলেন, অর্থাৎ প্রেস রুমে ছিলেন মাথা নিচু করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম রাতেই দুটো সংবাদ মাধ্যম আক্রান্ত হলো। একটা হচ্ছে ইত্তেফাক, একটা হচ্ছে পিপল, একটা হচ্ছে ইত্তেফাক। হ্যাঁ, আরেকটি জায়গায় আক্রান্ত হয়েছিল, সেটা হচ্ছে প্রেস ক্লাবে গোলাছোড়া হয়েছিল। আপনারা যদি কখনো ইয়ের বইটা পড়েন, তার নাম হচ্ছে ফয়েজ আহমদ, তার বিখ্যাত বই, যে বইটির নাম হচ্ছে মধ্যরাতের অশ্বারোহী। কেউ পড়েছেন মধ্যরাতের অশ্বারোহী? মধ্যরাতের অশ্বারোহী আমার আমার মাঝে মাঝে খুবই জানতে ইচ্ছে করে, বুঝতে পারছেন? আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, আমি আপনাদের সবাইকে প্রত্যেককে দাঁড় করিয়ে বা প্রত্যেককে আমার সামনে বসিয়ে চা খাইয়ে কফি খেয়ে জিজ্ঞাসা করি যে বাবা আপনি জীবনে কি কি বই পড়ছেন। বুঝতে পারছেন? এটা আমি শুধু এই বইয়ের প্রেক্ষাপটে বলছি না। আমি আমি আপনাদেরকে খুব খুব একদম সহজ করে বলি, আপনার জীবনে ভালো চাকরি করতে চান, আপনার জীবনে ভালো অর্থ ইনকাম করতে চান, আপনার অসম্ভব রকম সুন্দরী স্ত্রী চান, প্রেমিকা চান, অসম্ভব রকম হ্যান্ডসাম টাকাওয়ালা বা ভালো প্রতিষ্ঠিত বয়ফ্রেন্ড বা জামাই চান। ঠিক আছে? সুন্দর গাড়ি থাকবে, সুন্দর বাড়ি থাকবে, সুন্দর নারী থাকবে, সুন্দর জামাই থাকবে, সবকিছু চান। আমার কোনো কিছু চাইতেই কোনো আপত্তি নাই। কিন্তু যে সকল জিনিস আপনার চান, সে সকল জিনিস পাওয়ার জন্য আপনাকে তো বাবা যোগ্যতা অর্জন করতে হবে। আর বিশ্ববিদ্যালয় জীবনে এসে যোগ্যতা অর্জন করতে হলে আপনি কি পড়েছেন সেটা হচ্ছে একটা বড় ধরনের মানদণ্ড। শুনেন বাবা, আমি আমি আপনাদের খুব এই যে করজোর করে বলছি, হাত জোর করে বলছি, আমার জীবনটা নষ্ট হয়েছে আমি পড়াশোনা করিনি। বুঝতে পেরেছেন? আমি 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 জীবনে অনেক কিছু করতে পারতাম, আমি কিছুই অর্জন করতে পারিনি। কিন্তু আমি বিশ্বাস করি আপনারা পড়লে, আপনারা পড়াশোনা করলে আপনারা আমাকে ছাড়িয়ে বহুদূর যেতে পারবেন, বহুদূর যেতে পারবেন, আমি আমি বিশ্বাস করে বলছি। কিন্তু তার জন্য পড়তে হবে। আপনাদের সামনে যে ভবিষ্যতের সীমারেখা, ভবিষ্যতের যে হচ্ছে হরাইজন, যে দিগন্ত, এই দিগন্তটাকে নিজের করে নিতে হলে, নিজে করে জয় করতে হলে বাবা পড়তে হবে। শুধুমাত্র এই বইগুলো নয়, আরো অনেক কিছু পড়তে হবে। এখন আমি অনেক কিছু চাই, অনেক কিছু করতে চাই। আমি আমার মায়ের চোখের কান্নার মূল্য দিতে চাই, আমি আমার পরিবারের জন্য খুব দায়িত্বশীল ব্যক্তি হতে চাই, আমি আমার পরিবারের অনেক দায়িত্ব আমার ঘাড়ে নিতে চাই। ওকে, পরিবারের সবাইকে আলোকিত রাখতে চাই, আর্থিক অনটন দূর করতে চাই, সুন্দর পরিবার গঠন করতে চাই, সম্মানীয় পেশায় যেতে চাই। তার তো একমাত্র উপায় বাবা পড়াশোনা, পড়াশোনা করা, বিনয়ী হওয়া। আপনি আপনি আজকে লিস্ট করেন যে আমি আমার জীবন দশায় কয়টা ভালো বই পড়েছি, যে এই বই পড়ার প্রেক্ষাপটে বলতে পারি যে আমি আমার জীবনে যা প্রত্যাশা করি সেগুলো আমি পেতে পারি।
আপনি জীবনে অনেক কিছু চান। আমি জানি, আমি মনে করি আপনাদের সাথে হয়তো অনেকেরই আমার জীবনের মিল আছে। কারণ আমি ভীষণ দরিদ্র পরিবার থেকে উঠে আসা অনেক কষ্ট করে মানুষও একজন মানুষ। বুঝতে পেরেছেন? আমি অনেক কষ্ট করেছি। এই ঢাকা শহরে ১ম টিউশনি করে আমি মাত্র ৳১৬০০ পেয়েছি। ওই ৳১৬০০ পাওয়ার পরে বাসায় ফোন দিয়ে ভ্যা, ভ্যা করে কেঁদেছি। যে I have earned only ৳1,600 in Dhaka city by doing a tuition. I called my mother and cried a lot. Then আমি ভালো পড়াশোনা করতে পারিনি। আমাকে চাকরি করতে হয়েছে, এই করতে হয়েছে, সেই করতে হয়েছে। কিন্তু বাবা আপনাদের জীবনটা তো আরো আলোকিত হবে। আপনাদের জীবনটা তো আরো ভালো হবে। আপনার জীবনটা তো আরো সুন্দর হবে। এই সুন্দর জীবন গড়ার জন্য তো বাবা পড়াশোনা ছাড়া কোনো উপায় নাই। কোনো উপায় নাই। কোনো উপায় নাই। আপনি যদি আমাকে বলেন, "স্যার আমি পড়াশোনা ছাড়া আমি আমার জীবনের সকল ধরনের প্রাপ্ত বা সকল ধরনের চাহিদা পূরণ করব।" আপনি পারবেন না। আমি বলে দিলাম। পড়াশোনা ছাড়া পারবেন না। পারবেন না, পারবেন না, পারবেন না। পড়াশোনা করতে হবে। বই পড়তে হবে। পত্রিকা পড়তে হবে। যা সামনে পাবেন তাই পড়তে হবে। না পড়াশোনা হবে না। বুঝতে পেরেছেন? ওকে আমি একটু সামনের দিকে আসি। তো আরেকটা বড় পত্রিকা আক্রান্ত হলো। সরি আমি আপনার মনে একটা অন্য ধরনের লেকচার দিয়ে ফেললাম। আমি একটু আবেগী হয়ে গেছিলাম। কিছু মনে করবেন না বাবা। আমি সরি। অনেক হয়তো কষ্ট পেতে পারেন না। কিন্তু আমি আপনাদের ভালো চাই বাবা। বিশ্বাস করেন। আপনি বিশ্বাস করেন। আমার জীবনের হয়তো নানা ভুল ভ্রান্তি আছে, নানা সমস্যা আছে। আমি হয়তো জীবনে প্রচুর ব্যর্থ, কোনো সমস্যা নাই। কিন্তু আমি আমার সন্তান সমতুল্য শিক্ষার্থীদের ভালো চাই। এতে কোনো এতে 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 কোনো ভুল নাই। এতে কোনো খাদ নাই। ইউ আর মাই সন অ্যান্ড ডটার। আমি আপনাদের ভালো চাই। আপনারা সবাই জীবনে অনেক সফল হন, অনেক বড় হন। এটা আমি চাই। এর মধ্যে কোনো ভুল নাই। আপনারা যে শিক্ষার্থী আমাকে অপছন্দ করেন, আমাকে বকা দেন বাইরে, আমাকে অনেক ধরনের কটু কথা বলেন, আমি তারও ভালো চাই। এতে আমার কোনো ধরনের কার্পণ্য নাই। তার জন্য পড়তে হবে বাবা। বিশ্বাস করেন পড়া ছাড়া কিছু পারবেন না। কিচ্ছুই পারবেন না। আমি আপনাদেরকে আমি আপনাদেরকে একবারে হাত জোর করে বলতেছি। কেউ যদি বলেন, "স্যার আমার বই পড়বো, স্যার আমার পড়ার বই নাই, টাকা নাই।" বাবা আমার থেকে টাকা নিয়ে যায়েন। আমি বই কিনে দিব, কোনো সমস্যা নাই। পরে বড় চাকরি করে আমার বউ দামি গিফট দিয়েন বা বইয়ের টাকা ফেরত দিয়েন, কোনো সমস্যা নাই। কেউ যদি পড়তে এসে যদি বলেন, "স্যার আমি পড়তে চাচ্ছি কিন্তু আমার কাছে বই নাই, টাকা নাই, কোনো কিছু নাই বা রিসোর্স নেই।" টাকা শুনতে খারাপ শোনায়, রিসোর্স। I have not resource, I will read. আপনি বিশ্বাস করেন, আমি ওয়াদা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, কারো যদি এমন প্রয়োজন হয়, আমি আমার সমস্যা ক্রিয়েট করে হলেও I will provide you all resources. This is my commitment to you. This is my commitment to you. If any student have difficulties to get those resources, I will provide you. I will provide you. This is my commitment to you, my son and daughter. সামনের দিকে আসি। ওকে, তাহলে দেখেন আমরা কি বলছি? আরেকটা পত্রিকা পরে আক্রান্ত হলো, আরেকটা পত্রিকা পরে আক্রান্ত হলো সেটা হচ্ছে সংবাদ। সংবাদ পত্রিকার চরিত্র অন্যরকম বাংলাদেশের হিস্ট্রিতে। সংবাদ ১ম এ প্রগতিশীল একটা পত্রিকা হিসেবেই বাংলাদেশে আত্মপ্রকাশ করে। কিন্তু সংবাদ পরবর্তীতে চলে যায় হচ্ছে নুরুল আমিন নামে একজন লোক ছিলেন, মুসলিম লীগের আপনারা জানেন। পরে সে পিডিএফ গঠন করে, প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি। পরে নুরুল আমিন অর্থাৎ মুসলিম লীগারদের হাতে চলে যায় সংবাদ পত্রিকা। এইজন্য 1952 তে যখন ভাষা আন্দোলন হলো, ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে কিন্তু সংবাদ পত্রিকার ভূমিকা ছিল ন্যক্কারজনক। ভাষা আন্দোলনে যদি সংবাদপত্রের ভূমিকা আপনারা পড়েন কোথাও, তাহলে দেখবেন এই পত্রিকার ভূমিকা ছিল ন্যক্কারজনক। যে পত্রিকার নাম হচ্ছে সংবাদ। কারণ তখন সংবাদের মালিকানা ছিল হচ্ছে মুসলিম লীগারদের হাতে। পরে ১৯৫৪ সালের নির্বাচনে পরে সংবাদের মালিকানা আবার চলে আসে প্রগতিশীলদের হাতে এবং তারপর থেকে সংবাদ কিন্তু একেবারেই 71 এবং এখনো পর্যন্ত সংবাদ কিন্তু বাংলাদেশের প্রগতিশীল রাজনীতি, বামপন্থী রাজনীতির সাথে যুক্ত, বামপন্থী রাজনীতির সমর্থক একটা সংবাদপত্র হিসেবে আজও টিকে আছে। বুঝতে পেরেছেন? এই শহীদ সাবের যিনি সংবাদ পত্রিকায় কাজ করতেন, তিনি একটু সামান্যভাবে মানসিকভাবে একটু বিপর্যস্ত ছিলেন। অনেকে মানসিক বৈকল্য বলে। ঠিক আছে? এই পত্রিকাটা ছিল কিন্তু আমাদের ইউনিভার্সিটির পাশে বংশাল রোডে। বুঝতে পেরেছেন? বংশাল রোডে এই সংবাদপত্রটি অবস্থান ছিল এবং এই সংবাদপত্রটি আক্রান্ত হয়ে আপনারা জানেন ২ জন বিখ্যাত সাংবাদিক জহুর আহমেদ চৌধুরী এবং ওই যে যাকে আমরা বলি চারণ সাংবাদিক কাকে বলি আমরা বলেন তো? আমরা চারণ সাংবাদিক কাকে বলি? আমরা চারণ সাংবাদিক কাকে বলি বাংলাদেশী আর হিস্ট্রি? মুকুন্দ দাসকে সম্ভবত চারণ কবি বলা হয়, কিন্তু চারণ আপনারা কখনো মোনাজাত উদ্দিনের নাম শোনেন নাই?
মোনাজাত উদ্দিন। বাইরে বাহ। তারা সংবাদে চাকরি করতেন এবং সংবাদ পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হয় 31শে মার্চ। 25 মাস কাল রাত, 26 মাসের প্রথম প্রহরে আক্রান্ত হলো পিপল, একটু পরের দিকে আক্রান্ত হলো ইত্তেফাক, গোলাছোড়া হলো প্রেস ক্লাবে, যে প্রেস ক্লাবে গোলাছোড়া ঘটনা প্রবাহ পাবেন আপনারা আহমদ ফয়েজ আহমদের মধ্যরাতের অশ্বারোহীতে। এবং আমরা এই প্রেস ইনস্টিটিউটের বই থেকে জানতেছি যে যে আক্রান্তটা হলেন আবুল বাশার। আমরা যার কথা বলছি শহীদ সাবের তিনি আক্রান্ত হলেন এবং নিহত হলেন 31শে মার্চ। তিনি একটু মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তিনি পত্রিকা অফিসে ঘুমাতেন রাতের বেলা। তাকে সহ একটি পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হলো। তারপরে মুক্তিযুদ্ধের দীর্ঘ 9 মাস, মাঝখানে বিচ্ছিন্নভাবে কয়েকজনকে, অর্থাৎ মুক্তিযুদ্ধের মাঝখানে সেপ্টেম্বর অক্টোবর মানে 2-1জনকে, আর ডিসেম্বর মাসের 14 মধ্যে আমরা আরো অনেক সাংবাদিককে হারালাম যারা প্রাণ বিসর্জন দিলেন। কোথায় প্রাণ বিসর্জন দিলেন? হানাদার বাহিনীর কাছে, অর্থাৎ আল-বদরদের হাতে। আল-বদরদের মধ্যে একজন সাংবাদিক ছিলেন, এটা আমাদের জন্য কলঙ্কজনক ইতিহাস। ওকে, চৌধুরী মঈনুদ্দিন। তিনি কাজ করতেন পূর্বদেশ পত্রিকায়। তিনি কামাল লোহানীর সহকর্মী ছিলেন। কামাল লোহানী ভাই পূর্বদেশে চাকরি করতেন, তখনকার সাব এডিটর ছিলেন। কামাল লোহানী ভাই যুদ্ধ শুরু চলে গেলেন সীমান্ত পাড়ি দিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, কিন্তু পুরো মাসই কাজ করলেন হচ্ছে এই ঘাতক যার নাম হচ্ছে চৌধুরী মঈনুদ্দিন। তার মাধ্যমেই অনেক শহীদ বুদ্ধিজীবীরা প্রাণ হারিয়েছেন। এবং বলা হয় যে সেলিনা পারভিন যেভাবে প্রাণ হারিয়েছেন, সেলিনা পারভিনের প্রাণ হারার প্রেক্ষাপটে চৌধুরী মঈনুদ্দিনের একটা সরাসরি ভূমিকা ছিল। সেলিনা পারভিন এবং সিরাজউদ্দিন সম্পর্কে আমাদের আরেকটু ভালো করে পড়া দরকার। সেটা হয়তো আমি আগামী ক্লাসে আপনাদেরকে আলোচনা করে দিব। এবং আগামী ক্লাসে হয়তো এইটুকু আলোচনা করে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের ঘটনা প্রবাহে আমরা যাব হচ্ছে যে চ্যাপ্টারে, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে 25 মাস শেষ হলো, তারপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের বড় ঘটনা হচ্ছে 17ই এপ্রিল মুজিবনগর সরকার। এই মুজিবনগর সরকার গঠন নিয়ে আমার যে ছোট্ট বই, এই বইটার মধ্যে আপনারা অনেক বিস্তারিত পাবেন। এখানে অনেক সহজ করে লেখা, খুব সুন্দর করে লেখা, কিন্তু এই বইটা কখনো রেফারেন্স আকারে ব্যবহার করা যাবে না। ওকে, কারণ আমি বলেছি আমি খুবই সামান্য সময় নবিশ লেখক, আমার এই লেখকের বই এখন রেফারেন্স আকারে ব্যবহার করার সুযোগ হয়নি, কিন্তু আপনি জানার জন্য, শেখার জন্য, বোঝার জন্য বইটা পড়তে পারেন। ওকে, কার কোনো প্রশ্ন আছে কিনা যদি আমাকে একটু বলেন। স্যার বইটার ছবি আরেকবার একটু দেখানো যাবে? কোন বইটা বাবা? স্যার আপনার লেখা বইটা 1971 সালের। আমার লেখা বই 1971 সালের কয়েকটা আছে। তারপরে স্যার একটু আগে যেটা দেখালেন। আপনি আস্মিতা বিশ্বাস বলছেন না? একটু one second. শ্রাবণ থেকে প্রকাশিত, হ্যাঁ শ্রাবণ থেকে আমার 3টা বই প্রকাশিত হচ্ছে, আরেকটা হবে, সেটা এখনো শেষ করতে পারছি না। কারো কোনো প্রশ্ন? আপনি আমাকে প্রশ্ন করলে আমি আর 2 মিনিট কথা বলে আজকে ক্লাস শেষ করবো। আই ওয়ান্ট টু গেট কোশ্চেনস ফ্রম ইউ। চারণ সাংবাদিক কেন বলা হয় স্যার? চারণ মানে কি? ঐশ্বর্য, আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, আমি প্রশ্নের উত্তরটা আপনাকে এক্ষুনি এই মুহূর্তেই দিতে পারি, দিতে চাইও, কিন্তু আমি আজকে দিব না। আমি আপনাকে আগামী দিন ক্লাস শুরুর আগে আপনি আমাদেরকে 5 মিনিটের লেকচার দেবেন, যে লেকচারের বিষয় হবে মোনাজাত উদ্দিন কে ছিলেন, কিভাবে মারা গেছেন, কি কাজ করেছেন, এবং তাকে চারণ সাংবাদিক কেন বলা হয়। জি স্যার। ঠিক আছে বাবা? ঠিক আছে স্যার। হ্যাঁ বলেন, তারপরে বলেন। স্যার আমাদের কি 20টা এমন বই লিস্ট দেন যেটা আমাদের মানে মাস্ট পড়া উচিত? বাবা বই তো আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি পড়বেন না। আমি তো চাই না আমার ভালো লাগা বা আমার পছন্দের জিনিস আপনার উপরে বর্তাক।
আপনি চেয়েছেন আমি আপনাকে দিয়ে দিব, কিন্তু স্যার রশ্মিতা ঠিকই বলছে স্যার, যে বই আমাদের উপকারে লাগবে এরকম 20টা বই লিস্ট দেওয়া উচিত স্যার। আপনারা একটু খুঁজে বের করতে পারেন না, আপনারা পড়তে পারেন না। আপনি বলেছেন আমি দেব, আই হ্যাভ নো প্রবলেম, আমি দেব। কিন্তু বাবা দেখেন, আমি কোনো অবস্থাতেই চাই না আমার ভালো লাগা মন্দ লাগা আপনাদের মনের উপরে প্রভাব বিস্তার করুক। আমি চাই আপনারা স্বতন্ত্রভাবে এগিয়ে যান, বড় হন, আরো সফল হন। বুঝতে পেরেছেন? আমার জীবনের ইতিহাস, আমার লাইফটা হচ্ছে খুবই বিপর্যস্ত এবং ব্যর্থতার জীবন। বুঝতে পেরেছেন? আমি অনেক কিছু জীবনে ভালো কিছু করতে পারি। কিন্তু আপনাদের তো ভালো কিছু করতে হবে। You have the chances, you have the scopes. I have not. আমি পার হয়ে আসছি সেই সময়টা। তার মানে আমি যে পথে গিয়েছি সেই পথে আপনি কেন যাবেন? আপনি তার ভালো পথে যাবেন। তার জন্য নিজেদের একটু কষ্ট করা উচিত না? নিজেদের ভালো করে পড়া উচিত না? আপনি চেয়েছেন আমি দিয়ে দিব বাবা, আমার কোনো সমস্যা নেই। কিন্তু I think আপনাদের নিজেদেরকে করা। আর কারো কোনো প্রশ্ন? আপনাদের প্রশ্ন শেষ হলে আমি আজকে আর অন্য একটা বিষয়ে 2 মিনিট কথা বলবো। কথা বলে ক্লাসটা শেষ করব, হ্যাঁ? শেষ? Any question today? আপনারা আজকে মনে মনে আমাকে অনেক বকা দিবেন আমি বুঝতে পারছি আরকি। অনেক বকা দিবেন, হ্যাঁ। কোন এক স্যারের ক্লাস করতে যাই, স্যার আমাদেরকে কড়া, কড়া কথা বলে, হ্যাঁ? অন্য স্যারেরা কত আদর করে, হ্যাঁ? সত্যি বলতে স্যার আপনার ক্লাসে কোনো মানে প্রশ্ন পাওয়া যায় না খুঁজে। আচ্ছা তাহলে আমি বাবা ক্লাস শেষ হলো আমাদের। আমি আজকে 2 মিনিট কথা বলতে চাই একটা অন্য একটা বিষয়ে। সেই কথাটা বলেই আমাদের ক্লাসটা শেষ করতে চাই। ওকে? সবাই একটু চুপ থাকবেন। আমি একটু 2 মিনিট কথা বলবো। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক আছে বাবা? ওকে। দেখেন, পৃথিবীতে অনেক সময় অনেক ঘটনা ঘটে। সেই ঘটনার প্রেক্ষাপটে অনেক অস্থিরতা তৈরি হয়। আমাদের সমাজে অনেক ঘটনা ঘটতে থাকে চারপাশে, যার প্রেক্ষাপটে অনেক অস্থিরতা, সংঘাত, সহিংসতা এবং ঘৃণার বিস্তার ঘটে। আমরা এখন এমন একটা সময় পার করছি তখন চারদিকে এই অস্থিরতা এবং ঘৃণা বিস্তারের একটা পরিবেশ, ঘৃণা বিস্তারের একটা প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি। এই ঘৃণার বিস্তারটা হচ্ছে ধর্মের ভিত্তিতে, এই ঘৃণার বিস্তারটা হচ্ছে আক্রোশের ভিত্তিতে, এই ঘৃণার বিস্তারটা হচ্ছে প্রতিবাদ প্রতিরোধের ভিত্তিতে। আমি ঘটনা উল্লেখ করছি না, আমি প্রেক্ষাপট বলছি না। আপনারা সবাই জানেন, সবকিছু জানেন। কিন্তু আমি শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে আপনারা খুব তরুণ, আপনারা খুব এনার্জেটিক, আপনারা খুব সাহসী। কিন্তু বাবা চলমান ঘটনা প্রবাহ, চলমান বৈশ্বিক ঘটনা প্রবাহ, চলমান দেশি ঘটনা প্রবাহ, এই ঘটনা প্রবাহের মধ্যে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় এমন কিছু করবেন না যাতে অন্য কেউ কষ্ট পায়। এই অস্থিরতার সময়ের মধ্যে, এই ঘৃণার বিস্তারের সময়ের মধ্যে, এই সংঘাতের সময়ের মধ্যে ফেসবুকে এমন কোনো কিছু শেয়ার করবেন না, এমন কোনো কিছু লাইক দেবেন না, এমন কোনো কিছু লিখবেন না যাতে অন্য কেউ আহত হয় বা যাতে অন্য কারো নিরাপত্তা বিঘ্নিত হয়। আপনারা বুঝতে পারছেন আমি কোন বিষয়টাকে আমি মিন করছি। আপনারা আমার সন্তানের মতো, আমি আপনাদের নিরাপত্তার কথা ভাবছি। আমি আপনাদের ভালোর কথা ভাবছি। আপনারা যদি আমার শিক্ষার্থী হয়ে কখনো হুট করে কোনো বিপদের মধ্যে পড়েন আমি খুব কষ্ট পাবো। আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবেন, লাইক দেওয়ার ক্ষেত্রে, কমেন্ট দেওয়ার ক্ষেত্রে অনেক কিছুতে সতর্ক থাকবেন, শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। হঠাৎ করে কে কোথায় কোন আক্রোশের মাধ্যমে আপনি তার শিকার হবেন, এটা কিন্তু আপনি এখন ডিসাইড করতে পারবেন না বা আপনি চিন্তাও করতে পারবেন না। হঠাৎ করে আক্রান্ত হয়ে যাবেন। সো প্লিজ ডু কনসিডার দ্য রিয়াল সিচুয়েশন when you will use the social media platform. নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মানুষের মানবিক গুণাবলী। মানুষের মধ্যে 2 ধরনের গুণাবলী থাকে। একটা হচ্ছে ধর্মীয় গুণাবলী, মানবিক গুণাবলী। আমি মনে করি ধর্মীয় গুণাবলীর সাথে মানবিক গুণাবলীর কোনো পার্থক্য নেই। ধর্মীয় গুণাবলী, মানবিক গুণাবলী একসাথে যুক্ত হয়ে একজন মানুষকে আধুনিক, বিজ্ঞান মনস্ক এবং যথাযথ ভালো মানুষ হিসেবে তৈরি করে। আমি ব্যক্তিগতভাবে মনে করি। এই ধর্মীয় গুণাবলী, ধর্মীয় মাহাত্ম্য, মানবিক গুণাবলী, মানবিক মাহাত্ম্য এর ভিত্তিতে, এর মাধ্যমে আপনারা নিজেদেরকে আলোকিত করার চেষ্টা করুন। কখনোই ধর্মের ভিত্তিতে কাউকে জাজ করবেন না। কখনো গোত্র, বর্ণ, অন্য কিছুর ভিত্তিতে, আর্থিক অবস্থানের ভিত্তিতে কাউকে জাজ করবেন না এবং এমন কিছু করবেন না যাতে অন্য কেউ আঘাতপ্রাপ্ত হয়। এমন কিছু করবেন না যাতে
অন্যের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছু করবেন না যাতে কোনো উস্কানি কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। আপনি একজন ভালো মানুষ হতে চান, মনে রাখবেন আপনার লক্ষ্য হচ্ছে পড়াশোনা করে একজন ভালো আধুনিক বিজ্ঞান মনস্ক ধার্মিক বিনয়ী একজন মানুষ হওয়া। যে মানুষটা আপনি হতে চান সেই মানুষটি হতে গেলে আপনাকে অন্যকে শ্রদ্ধা করতে হবে, সম্মান জানাতে হবে, অন্যের বিপদে সহযোগিতা করতে হবে এবং কোনো অবস্থাতেই বিদ্বেষ বিভেদ এবং বিভ্রান্তি ছড়ানো যাবে না। আজকের ক্লাসের শেষ অংশে এই চলমান সময়ের প্রেক্ষাপটে আপনাদের কাছে এই আহ্বান জানিয়ে আমি আমার আজকের আলোচনাটা শেষ করছি। ধন্যবাদ সবাই। আমি ক্লাসটা এখনই শেষ করে দিব। এর প্রেক্ষাপটেও বা শেষ পর্যায়েও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, you can ask me. My class is ended today. Any question? স্যার শেখ ফজলুল হক মনি পিপলের স্যার কোন পদে ছিলেন? Managing editor. জি স্যার। আমি একটা ইংরেজি পত্রিকার একটা লিংক পাঠাবো, সেই লিংকটা পড়বেন, পড়লে সব জানতে পারবেন। পরে তো তিনি বাংলার বাণীর সম্পাদকই ছিলেন, হ্যাঁ, স্বাধীনতার পরে। আরো কোনো প্রশ্ন নেই? আমি হচ্ছে আপনাদের বিভাগের সবচেয়ে খারাপ শিক্ষক, আপনারা আমাকে কোনো প্রশ্ন করেন না। এনিওয়ে আমি তাহলে শেষ করি বাবা। আপনাদের কারো যদি আপত্তি না থাকে, আস্মিতা কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ আস্মিতা। না স্যার। ও আচ্ছা, হ্যাঁ আস্মিতা, পূজা নিশ্চয়ই ভালো কেটেছে। হ্যাঁ, যে সকল বন্ধুরা আপনার কাছ থেকে নাড়ু চেয়েছে তাদেরকে বলবেন আগে আপনাকে বাসা থেকে সেমাই নিয়ে এসে খাওয়াবে, তারপরে নাড়ু দিবেন, ঠিক আছে? জি এই স্যার, যে বলেছি অলরেডি। সনাতন সম্প্রদায়ের যারা আছেন তাদের সবাই শ্রদ্ধা, তারা দারুণভাবে হয়তো পূজা উদযাপন করেছেন, পালন করেছেন। হ্যাঁ, আপনাদের কাছ থেকে যারা নাড়ু চেয়েছে, খাবার চেয়ে, তাদেরকে বলবেন আগে ঈদের খাবার, মুরগির রেজালা এগুলো আগে নিয়ে আসবে, তারপরে আপনার নাড়ু দিবেন, ঠিক আছে? স্যার আপনিও তো চাইছিলেন। হ্যাঁ হ্যাঁ বাবা। স্যার আপনিও তো চেয়েছিলেন নাড়ু। ও আমার ভুল হয়ে গেছে বাবা, আমি ক্ষমা প্রার্থনা করছি। আই এম সো সরি। আমি যাদের কাছে চেয়েছি তারা যদি আমার জন্য নাড়ু নিয়ে এসে, আমি তাদেরকে অবশ্যই যথাযথ খাবার উপহার দিয়ে তারপরে আমি নাড়ু গ্রহণ করবো আর কি। হ্যাঁ স্যার ওরা আমাদের কাছে হালুয়া রুটি চেয়েছে স্যার। হ্যাঁ অবশ্যই you should হ্যাঁ। provide the rezala of chicken rezala. You should provide shemai of your homemade. Then you can ask for naru. জি স্যার। আচ্ছা, আমি ক্লাসে শেষ করতে চাই। আপনাদের যদি কারো যদি আপত্তি না থাকে, আপনারা যদি একটু সবার ক্যামেরাটা অন করেন, আমি একটু আপনাদের আমার সন্তানদের চেহারাটা আরেকবার দেখে আমি ক্লাসে শেষ করতে চাই। যদি কারো আপত্তি থাকে তাহলে অন করার দরকার নেই, যদি আপত্তি না থাকে তাহলে করতে পারেন। আমি একটু সবার নামটাও আরেকবার বলি। আমি গোলাম রাব্বিকে দেখতে পাচ্ছি, সিলভিয়া রহমানকে দেখতে পাচ্ছি, সিলভিয়ার ক্যামেরা একটু হচ্ছে, নিয়ামন্ত্রণকে দেখা যাচ্ছে, ঐশ্বর্যকে দেখা যাচ্ছে, ঐশ্বর্যের আগে ঐশ্বর্য চশমা দেখা যাচ্ছে, ছোট চশমা ঐশ্বর্যের, ভালো দেখাচ্ছে আপনাকে। হ্যাঁ, রাবেয়াকে দেখা যাচ্ছে, আস্মিতাকে দেখা যাচ্ছে। আস্মিতার দাদু কি আছে আপনার পাশে? আস্মিতার দাদু মনে হয় আজকে নেই। আচ্ছা, তারপরে শাহিনুরকে দেখা যাচ্ছে, মোমেনাকে দেখা যাচ্ছে, খালেদ সাইফুল্লাহকে দেখা যাচ্ছে, নীরবকে দেখা যাচ্ছে। নীরব চুল ছোট হয়ে গেছে, হ্যাঁ চুল আরেকটু বড় করতে হবে নীরব। হ্যাঁ, চুল একেবারেই ছোট হয়ে গেছে নীরবের। খালেদ সাইফুল্লাহকে দেখা যাচ্ছেই। তারপরে আস্মিতাকে পেলাম, সিলভিয়া, সাবিনা, ফৌজিয়াকেও দেখা যাচ্ছে, হুমায়রাকে দেখা যাচ্ছে, ঋতু সাহা, অলিউল ইসলাম, আলমগীর হুসাইন, সাজেদ আক্তার, জাহিন আপনি ভালো আছেন নিশ্চয়ই? মেহের আফরোজ শাওনকে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম বাবা। শ্রাবন্তী হরিকে দেখা যাচ্ছে। কেমন আছেন স্যার? আছি বাবা, আছি। মোসাদ্দেরকে দেখা যাচ্ছে, তানজিলাকে দেখা যাচ্ছে। So thank you so much, my dear students, my son and daughters. I'm proud of you. Be well, be good, and please read. Please read for yourself. ঠিক আছে বাবা, রাখছি তাহলে আজকের মতো। Thank you so much. Thank you. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। সবাই খুব ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। আমি রাখছি। আল্লাহ হাফেজ।